ডাব্লিউবিসি অনলাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুগণ, ডাব্লিউবিসি অনলাইন তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ বাসুদেব। তোমরা দেখছো আমাদের ডাব্লিউবিসি অনলাইন চ্যানেল। তোমরা এই ভিডিওটা দেখছো যে কীভাবে মাত্র 4 দিনে কীভাবে ভৌতবিজ্ঞান কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে আজকের তৃতীয় দিন, অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা 5 আর 6 নম্বর চ্যাপ্টারে আলোচনা করব। তো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো, যেখানে আমি তোমাদের নাম্বার 1 এবং নাম্বার 2 দিন, অর্থাৎ প্রথম দিন এবং দ্বিতীয় দিনে 1 থেকে 4 চ্যাপ্টার কীভাবে কমপ্লিট করতেছেন দেখেছি। না দেখে তাহলে উপরে আমি তোমাদের আই বাটন দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে যে আমাদের বাকি ভিডিওগুলো, অথবা লিঙ্কে ডেসক্রিপশন বক্স বা নিচের ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে আমাদের ভিডিওগুলি। আর তোমার সঙ্গে আরও কিছু জানিয়ে রাখি যে শুধুমাত্র আমি ভৌতবিজ্ঞান না, তোমার জন্য অঙ্ক আমি শুরু করেছি। তো ভৌতবিজ্ঞানটা কালকে শেষ হয়ে যাওয়ার পরেই আমি তোমাদের জন্য অঙ্কটা পুরোপুরি শেষ করে দেবো 4 দিনের মধ্যে। আর বাকি তোমাদের জীবনবিজ্ঞানের জন্য তোমাদেরকে আমি কীভাবে কম সময়ের মধ্যে রিভাইজ দিতে হবে বা মাত্র 5 দিনে কীভাবে তোমাদের চ্যাপ্টারটা শেষ করতে, তার জন্য ভিডিও করব। তোমার যদি ওই ভিডিওটা দরকার থাকে অবশ্যই নিচে কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা লাগবে, তো আমি তোমাদের জন্য ভিডিওটা অবশ্যই করব। তো সময় নষ্ট না করে শুরু করছি আজকে আমাদের বিষয়টা। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে লেন্স বা আলো চ্যাপ্টারটা, এবং তার সঙ্গে 6 নম্বর চ্যাপ্টারটা শুরু করব। তো তোমরা হাতে পেন রাখতে পারো, আমি আগেই বলেছিলাম, অথবা তোমরা হাতে খাতা রাখো বা বইটা রাখো সঙ্গে। আমি যেগুলো বলেছি সেগুলো তোমার দাগ দিয়ে নেবে বা সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে। আমি বলছি পুরো টেক্সট বই, আবার বলছি ভালো করে টেক্সট বইটা পুরোপুরিভাবে পড়বে, তারপরে তুমি আমার প্রশ্নগুলো সাজেশন করবে, কারণ আমি তোমাদের বইটাকে শর্টকাটে পড়ার একটা নিয়ম বলে দিচ্ছি। তো আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো খুব মন দিয়ে শুনবে, আর অবশ্যই তোমাদের পুরো বইটা পড়া দরকার, আমি আগে দিয়ে বলছি। কিন্তু যাদের পক্ষে এখন সময় নেই তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট বলছি, যেগুলো পড়লে তোমাদের পুরো চ্যাপ্টারটা মেকআপ হয়ে যাবে। তো আগে তোমাদের বন্ধুকে শেয়ার করে দাও যে তো আমি তো ভিডিওটা করছি, তো তোমরা যাতে সবাইকে শেয়ার করতে পারে, যাতে সবার সুবিধা হয় সেই চেষ্টা আমি রাখবো, যাতে সবার সুবিধা হয়। তো শুরু করছি আমাদের আলো চ্যাপ্টার থেকে। তো প্রথমেই আলো চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমাদের যে দর্পণ কয় প্রকার, উত্তল দর্পণ আর অবতল দর্পণ। উত্তল দর্পণ কাকে বলে এবং অবতল দর্পণ কাকে বলে, বা দুটোর পার্থক্য কী। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার যে কোনো অবতল দর্পণ বা গোলীয় দর্পণের মধ্যে কী কী পার্ট আছে, যেমন মেরু কাকে বলে, বক্ষতা কেন্দ্র কাকে বলে, তারপরে বক্ষতা ব্যাসার্ধ কাকে বলে, আলোক কেন্দ্র কাকে বলে, প্রধানক্ষ কাকে বলে। প্রত্যেক কটারই হাতে ছবি অবশ্যই দিতে হবে, তার কোনো বলার কিছু নেই। আলোক প্রতিফলন কাকে বলে, তার সূত্র দুটি কী কী, ঠিক আছে। তো সূত্র দুটির সঙ্গে সঙ্গে তার ছবিও সমেত দেবে। এইখানে একটা কথা বলে রাখি যে যখন তুমি কোনো ছবি আঁকবে তার সঙ্গে সঙ্গে যে কোনো রশ্মি আঁকছো, রশ্মি অবশ্যই অ্যারোটা দিবে যে এটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এটা তোমাদের অবশ্যই দেখাতে হবে। ফোকাস কি, ফোকাস দূরত্ব কাকে বলে, ফোকাস তল কাকে বলা হয়। গোলীয় দর্পণের মধ্যে তোমার উপাক্ষীয় রশ্মি কাকে বলা হয়, এবং দেখাতে হবে যে R=2F প্রমাণ করো, খুবই ইম্পর্টেন্ট। R=2F কীভাবে প্রমাণ করো। তারপরে অবতল দর্পণ বা উত্তল দর্পণের মধ্যে F আর 2F এর মধ্যে কিংবা 2F এর বাইরে যদি কোনো বস্তু থাকে তার প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে, অর্থাৎ সেটা সৎবিম্ব না অসৎবিম্ব হবে, না সেটা আকারে বড় হচ্ছে, নাকি মানে উল্টো আছে না সোজা আছে। তো এইসব বৈশিষ্ট্য তোমাদেরকে মেনশন করতে হবে ছবি এঁকে, আঁকা দেখে। তারপর রিয়ার ভিউ মিররের বৈশিষ্ট্য কী, তারপরে হেডলাইটের বৈশিষ্ট্য কী, এটা ঘুরে দিতে পারে অবতল দর্পণের ব্যবহার বা উত্তল দর্পণের ব্যবহার হিসাবে। আলোর প্রতিসরণ কাকে বলে, আলোর প্রতিসরণের কী কী নিয়ম আছে, কী কী, তার সঙ্গে স্নেলের সূত্রটি ব্যাখ্যা করো। স্নেলের সূত্র থেকে প্রতিসারাঙ্ক কাকে বলা হয়। স্নেলের সূত্র কোথায় প্রযোজ্য না, লম্বকোণে প্রযোজ্য হয় না, এটা তোমরা জানো। তার সঙ্গে সঙ্গে আছে তোমার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে তোমার অভিলম্বটা কোন দিকে মুড়ে যায়। এর ফলে একটা কিছু বোধমূলক কোশ্চেন আসতে পারে, যেমন জলের মধ্যে কাঠি পুঁতলে দেখে মনে হচ্ছে কাঠিটা নিচের দিকে বেঁকে গেছে, কেন বেঁকে গেছে, কোন দিকে বেঁকে গেছে। তো এইসব বোধমূলক কোশ্চেন আসতে পারে। প্রিজম কেমন দেখতে হয়, প্রিজমের মধ্যে তোমার কোনো প্রতিস্ফলন গেলে প্রথম আলোর রশ্মি গেলে সেটা কীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, কাঁচা স্ল্যাবে কেন প্রতিষ্ঠিত হয় না। তো এইসব ছোটো ছোটো অঙ্কগুলো আছে। তা তোমাদের আরেকটা অঙ্ক আছে, ডেল্টা I2 প্লাস I1 প্লাস I2 মাইনাস A, অর্থাৎ ডেল্টার মানটা কীভাবে বার করছো সেটা তোমাদের ছবি এঁকে দেখাতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লেন্স কাকে বলে, লেন্সও একই রকম, তোমরা দর্পণ জেনে গেলে লেন্সও জেনে যাবে। দর্পণ 2 প্রকার ছিল, অবতল উত্তল, সেরকম লেন্সও 2 প্রকার হয়, বৈশিষ্ট্য সেম টু সেম থাকবে।
আবার প্রধান অক্ষ, অক্ষত ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব সবই একই আছে এদের। তা ওটা জানলে এটাই একই রকম ছবি এঁকে করে দিতে পারবে। খালি বক্রতা কেন্দ্র, দর্পণের ক্ষেত্রে একদিকে তোমার একটা দাগ দাগ করে টেনে দিতে হবে, আর লেন্সের ক্ষেত্রে শুধুমাত্র তোমার লেন্সটা আঁকলেই হবে। আচ্ছা, অপসারী লেন্স কাকে বলে, অপসারী লেন্স, অভিসারী লেন্স কাকে বলা হয়, কেন বলা হয়। তারপরে তোমার মায়োপিয়া রোগ, হাইপারমেট্রোপিয়া, এটা তুমি জীববিজ্ঞানে পড়েছো, এখানেও আসতে পারে। রৈখিক বিবর্ধন কাকে বলে, একক খুবই ইম্পর্টেন্ট। রৈখিক বিবর্ধন কোনো একক হয় না, কারণ দুটো একই অনুপাতে ভাগ করা হচ্ছে। তারপরে সরল ক্যামেরা কীভাবে কাজ করে, কার্যনীতি, যদিও কোনো মানে পরীক্ষায় আসেনি, তাও ওর মধ্যে কী কী গঠন থাকে, কীভাবে কাজ করে, কোনটা কী কাজ করে, তাহলে লেন্সের সরল ক্যামেরার সঙ্গে আমাদের চোখের কী পার্থক্য, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তারপরে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া কীভাবে তোমার কী করে এই রোগটা সৃষ্টি হয় বা এর কারণ কী, এবং সেটা কী প্রতিকার করা যাবে, অর্থাৎ কোন লেন্স ব্যবহার করা হবে। যেমন আমার ক্ষেত্রে হচ্ছে অবতার লেন্স আছে, তো আমার সাধারণত মায়োপিয়া আছে, কারণ আমি হ্রস্ব দৃষ্টি দেখতে পাই, তো কাছের জিনিস দেখতে পারি কিন্তু দূরের জিনিস দেখতে পাই না, তাহলে আমার অবতার লেন্স। তাহলে একইভাবে যদি দীর্ঘ দৃষ্টি হয় তাহলে কী হবে, সেটা হাইপারমেট্রোপিয়া হবে, অর্থাৎ তার ক্ষেত্রে উত্তর লেন্স লাগবে। আর যদি দুটোই বয়স্কদের কী হয়, দুটোই অসুবিধা, তো এখানে একটা উত্তর লেন্স থাকে এখানে নিচের দিকে, তো প্রেস বায়োপিয়া রোগ হয়। এরকম সাধারণত আমি জীবনবিজ্ঞানে পড়ে এসছো। তারপরে এসে আলোক বিচ্ছুরণ। আলোক বিচ্ছুরণ কোন বিজ্ঞানী আলোচনা করছে, বিজ্ঞানী নিউটন সাধারণত। তো তিনি যে ভিপ জিওর আছে, VIBGY ওটা ক্রমটা কেন ওইভাবে হয়েছে, বা বেনিয়াসহ কলা কেন বলা হয়, এর মধ্যে প্রান্তিক বর্ণ কাকে বলা হয়, যেটা প্রাণ ধারে আছে, কার নীলের গতিবেগ বেশি না লালের গতিবেগ বেশি, লালের গতিবেগ বেশি তাই তরঙ্গদৈর্ঘ্য ছোটো হয়, নীলের তোমার বেগুনির তরঙ্গদৈর্ঘ্য বড় হয় তাই গতিবেগ কম হয়। তো এইসব ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে। আলোক বিচ্ছুরণের প্রাকৃতিক দৃষ্টান্ত তোমরা রামধনু জানোই। তারপরে আলোক বর্ণ কাকে বলে, মৌলিক বর্ণ, যৌগিক বর্ণ কাকে বলা হয়। তারপরে তোমার এক বর্ণী আলোক রশ্মি কাকে বলে, বহু বর্ণী আলোক রশ্মি কাকে বলে, ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। তারপরে অস্বচ্ছ সূর্যের আলো যদি আমরা সবুজ কাঁচ থেকে দেখি তাহলে কী রং দেখাবে, কেন দেখাবে। একটা লাল গোলাপ ফুলকে যদি আমরা সবুজ কাঁচ দিই বা নীল কাঁচ দেখি সেটা কালো কেন দেখায়। তো এইসব যাবতীয় বোধমূলক কোশ্চেন আসতে পারে। তারপর আছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলা হয়, তরঙ্গ বেগ কাকে বলা হয়। C=n λ এর সম্পর্ক থেকে তোমার কম্পাঙ্কের একক বার করো। তারপরে আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মির গতিবেগ, মানে তরঙ্গ দৈর্ঘ্য কত আছে, কার থেকে বেশি, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার, যেমন গামার, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, যেমন ওয়েভ লেন্থের, যেমন যেগুলো তোমার রেডিওতে থাকে, রেডিও ওয়েভ বলে, বেতার তরঙ্গ। এগুলোর ব্যবহার আর কোথায় পাওয়া যায়, এক্স রশ্মি কেন ক্ষতিকারক। এসব কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ছিল আর থাকবে। দিনের বেলা আকাশ কেন নীল দেখা হয়, তো এসব সাধারণত যাবতীয় বোধমূলক কোশ্চেন এখানে বেশি করে পড়বে, আর ছবি অবশ্যই থাকবে। তো আলোতে এইটুকুনি আছে, তোমাদের প্রমাণ আছে, ছোটো ছোটো প্রমাণ আছে, যেমন R=2s থেকে সঙ্গে সঙ্গে তোমাদের বোধমূলক কোশ্চেন আছে আর ছবিও আছে। তো এখান থেকে ছবিটা বেশি করে ভালোভাবে পড়লেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। চলে যাচ্ছি সবচেয়ে বড় চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার চলতরিৎ। আমি জানি ভিডিওটা বড় হচ্ছে, তো তোমাদের আরেকটা নোটিশন বলতে হয় যে তোমাদের আলোটা ভালো করে প্র্যাকটিস না হয়, তাহলে আমি তোমাদের ওপরে একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, যদি না পেয়ে থাকো তাহলে ডেসক্রিপশানে ক্লিক করবে, ডেসক্রিপশানে আমি আলোর একটা প্লেলিস্ট দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমাদের আলোটা পুরোপুরিভাবে করানো হয়ে গেছে, প্র্যাকটিক্যালি মানে তোমাদেরকে থিওরিক্যালি বোঝানো হয়েছে, তাহলে তোমার দেখলে সুবিধা হবে। আর চলতরিতে তো তোমার প্রায় 75% করা হয়ে গেছে, লাস্টের একটা পার্ট বাকি ছিল, তো ওটা আমি করে দেবো, কিন্তু তোমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা আগে আমার সাজেশনটাকে দেখে নেবে, কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়ে নেবে, আর আমি যে প্রশ্ন বলছি সেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়লে তোমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো চলতরিতে ফার্স্টে কুলম্ব সূত্র এবং তার তোমার কুলম্ব সূত্রের গাণিতিক রূপটা বলতে হবে যে F ভ্যারিজাস Q1 Q2 বাই R²। এখান থেকে তোমার যে কে এর মান পাচ্ছিস তার মান কত, 1/4πε0 ও 9×10⁹। এখান থেকে কুলম্বের একক কী করে পাওয়া যাচ্ছে, কুলম্বের একক এবং কুলম্বের মান কত, কুলম্বের সংজ্ঞা। আচ্ছা, সিজিএসে তোমার তড়িৎ আদানের একক কী, এসআইতে একক কী এবং তাদের মধ্যে সম্পর্ক। একই কোশ্চেন, তড়িৎ বিভব কাকে বলে, তড়িৎ বিভব পার্থক্য কাকে বলা হয়, তাদের একক, সিজিএস একক, এসআই একক, তাদের সম্পর্ক। যেমন স্ট্যাট ভোল্ট আর ভোল্ট সম্পর্ক হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট 300 ভোল্ট, এরকম সম্পর্ক দেবে। তারপরে তোমার আছে ইএমএফ কাকে বলে, তাহলে তড়িৎচালক বল কাকে বলা হয়, মানে কোষে তড়িৎচালক বল কাকে বলা হয়, তড়িৎ প্রবাহমাত্রা কাকে বলা হয়, ওই যে তার একক, এসআই একক কি অ্যাম্পিয়ার,
সিজিএস কি স্ট্যাট অ্যাম্পিয়ার, তার মধ্যে সম্পর্ক, 300 কোটি স্ট্যাট অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার, এরকম কোশ্চেন আছে। তারপরে প্রবাহ মাত্রা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কীভাবে নির্ভর করে, সেই সমীকরণ দিতে হবে। ওহমের সূত্র কী, ওহমের সূত্র থেকে তোমার রোদের ধারণা কী, অর্থাৎ রোদের সংজ্ঞা কী, রোদের সংজ্ঞা একক, সিজিএস এসআই একক, তাদের সম্পর্ক, ওহমীয় পরিবাহী কাকে বলে, অওহমীয় পরিবাহী কাকে বলে, তার একটা গ্রাফ দিতে হবে। ছোটো ছোটো অঙ্ক আছে, V=RI, আমি তোমাদের অঙ্কের একটা ভিডিও করে রেখেছি, তো ওটাও তোমার ডিসক্রিপশনে ক্লিক করো, সেখান থেকে দেখে নিতে পারো তুমি আমি কী ধরনের অঙ্ক আছে, টাইপ অঙ্ক আছে। তো এখানে সাধারণত দুটো রকম টাইপ আছে, V=RI সূত্র আছে, আর ওখান থেকে তোমার সমতুল্য রোধ, সমবায় আছে, তুল্য রোধের অঙ্কগুলো আছে, একটা সমান্তরাল, একটা শ্রেণী সমান্তরাল। রোধাঙ্ক কাকে বলে, পরিবাহিত অঙ্ক কাকে বলা হয়, রোধাঙ্কের একক মাত্রা আর পরিবাহিত অঙ্কের একক মাত্রা, তাদের মধ্যে সম্পর্ক কী, একে অপর অনুনায়ক হবে। শ্রেণী সময় কাকে বলা হয়, সমান্তরাল সময় কাকে বলা হয়, তাদের একক, তাদের সম্পর্ক, বিশেষ করে এখান থেকে সংজ্ঞা দেয় না, এখান থেকে অঙ্কই দেয় সাধারণত। শ্রেণী সমবায় হয় R1 + R2 + R3 = R, আর সমান্তরাল 1/R = 1/R1 + 1/R2 + 1/R3 = 1/R। তো এইসব অঙ্কগুলো সাধারণত দেয়, 3-4টে রোধের মান দেওয়া যায়, সে সমান্তরাল বের করতে আর শ্রেণী সমবায় বের করতে হয়। তারপরে জুলের সূত্র আছে, জুলের 3টে সূত্র, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র আছে, সেগুলো ভেঙে ভেঙে লিখবে। এগুলো আরও ভালো লিখলে ভালো, 3টে একসাথে না লিখে তুমি যদি প্রথমেরটায় ওই H ভ্যারিজাস I² ধরে এটাকে প্রবাহ মাত্রার সূত্র দাও, H ভ্যারিজাস R এটা রোধের সূত্র দাও, H ভ্যারিজাস T এটা যদি তাপমাত্রার সূত্র দাও বা সময়ের সূত্র দাও, তাহলে এটা কী হবে, দেখতে সুন্দর লাগবে দেখতে। তো জুলের সূত্র কোথাও কোথায় ব্যবহার করা হয়, যেমন হচ্ছে নাইক্রোম তার কী বা ইলেকট্রিক হিটারে কী ব্যবহার করা হয়, তারপরে তোমার ফিউজে কোন তারের বৈশিষ্ট্য কী কী থাকে, নাইক্রোম তারের বৈশিষ্ট্য কী আছে, ফিলামেন্ট তারের বৈশিষ্ট্য কী আছে, সেটা কী নিয়ে গঠিত, এসব কোশ্চেন থাকে। তারপরে এখান থেকে তারপরে আছে কিলোওয়াট কাকে বলে, ওয়াট কী, ওয়াট ঘন্টা কী, বিওটি কাকে বলে, তার একক। তারপরে এখান থেকে অঙ্ক আছে, তোমার ইউনিটের অঙ্কগুলো আছে, যে বিওটির দাম 5 টাকা হলে এত এত জিনিস চলছে, সেখানে তোমাদের কিলোওয়াট বার করতে হয়, তাকে যোগ করে তাকে হিসাব করে কি নিয়ম করলেই অঙ্কগুলো বেরিয়ে যাবে। ওই অঙ্কগুলো আমি তোমাদের করে দিয়েছি, তো ভিডিওতে দেখে নিয়ে নিচে আমি তোমাদের অঙ্কের ভিডিওগুলো দেখিয়ে দেবো, দেখে নিতে পারবে। তারপরে এখান থেকে আছে তোমার লুমেন্স কি, লুমেন্সের পাওয়ার বাড়লে সেটা আমাদের পক্ষে সাশ্রয় কেন। তারপরে এখানে আছে তোমার অ্যাম্পিয়ারের সমান্তরাল নিয়ম আছে, আর তোমার লেফট হ্যান্ড রুল আছে বা বামহস্ত নিয়ম আছে ফ্লেমিংয়ের। এগুলো কী, বায়ুচক্র কীভাবে কাজ করে, বৈদ্যুতিক মোটর কয় প্রকার কী কী, তাদের সংজ্ঞা, আর যে কোনো একটা পড়ে রাখবে যে এসি বা ডিসি কীভাবে কার্যপ্রণালী কাজ করে, ছবি এঁকে অবশ্যই দেবে। আবেশ আগে হয়, চুম্বকত্ব ধর্ম পরে দেখায় কেন। তারপরে শক্তি নিত্যতা সিদ্ধ হিসাবে লেন্জের সূত্রটি বিবৃত করো। তারপরে কোন রঙের তার কী থাকে, লাইভ তারের রং কী, আর্থিং তারের নাম রং কী, তারপরে নিউট্রাল তারের রং কী, এসব কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন থাকে। তারপরে যে আমরা যে চার্জার ব্যবহার করি, তেমন 3টে কেন পিন থাকে, মাঝখানে পিনটা আর্থিং তার হিসেবে ব্যবহার করা হয়। তো এইসব মোটামুটি কোশ্চেন আছে, তাই তোমরা ভালো করে এই চ্যাপ্টার দুটো পোস্ট করে, এখান থেকে বাইরে আর কোনো কোশ্চেন নেই, তোমরা এই যাবতীয় প্রশ্নগুলো করলে তোমাদের ভালো সুবিধা হবে বুঝতে। তো আমরা আজ মোটামুটি এই দুটো চ্যাপ্টার ভালো করে জানা হয়ে গেল। তো তোমরা এই প্রশ্নগুলোকে, প্যাটার্নগুলো ফলো করে তারপরে বইটা টেক্সটটা পড়বে, তারপরে তোমরা এগুলো তোমরা যদি ফলো করে নাও যে কোনো জায়গায়, যে ABTA হোক, WBT হোক, যাই হোক, ফলো করে দেবে। এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, একটু এদিক ওদিক 2 নম্বর 1 নম্বর কোশ্চেন ঘুরিয়ে থাকে, যেগুলো একটু ট্রিকি থাকে। তো এইসব বিষয়ে মাথা না ঘামিয়ে তোমরা যে প্রশ্নগুলো বললাম সেগুলো ফলো করো, তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই এই ভিডিওর পরে একটা তোমার লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারবে, যাতে তোমাদের যখনই কোনো নতুন ভিডিও পাঠাবো, আমি রেগুলার ভিডিও পাঠাচ্ছি, সব দিনে 2টো করেও হয়ে যাচ্ছে, তো তোমাদের কোনো নোটিফিকেশানে পেতে মিস হবে না। আর বেল আইকনে ক্লিক করে, যাতে যখনই আমি নতুন ভিডিও পাঠাবো তুমি কি পারবে, যখনই ভিডিও পাবো তখন তোমরা নোটিফিকেশানে তোমাদের ফোনে পেয়ে যাবে। আর তোমাদের বন্ধুকে অবশ্যই শেয়ার করো, আর তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিও, ধন্যবাদ। আমাদের আরও ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করো, আর সাবস্ক্রাইব করার জন্য এই গোল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো বিনামূল্যে। ধন্যবাদ।